নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত। শুরু করছি আমাদের অনুষ্ঠান রাইজিং ভয়েস। হ্যাঁ, হল্লা চলেছে যুদ্ধে। হ্যাঁ, নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমারের বাহিনী এই বাংলায় নির্বাচন উপলক্ষে যুদ্ধ শুরু করে দিয়েছেন এবং তার যুদ্ধের যে প্রস্তুতি সেটা আমরা বেশ কিছু সময় ধরেই লক্ষ্য করছিলাম এবং আমরা তাই নিয়ে আলোচনাও করছিলাম। শুধু আমরা নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছিল। পুরোপুরি যেন একজনের যুদ্ধে নেমেছেন বাংলায় জ্ঞানেশ কুমার বাহিনী, অমিত শাহ, নরেন্দ্র মোদীদের বঙ্গ জয়কে সুনিশ্চিত করার জন্য। এখন সেই বিষয়টি যেন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, গতকাল অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে এবার দেখা গেল যে দু দফাতে রাজ্যে ভোট হবে, নির্বাচন সম্পন্ন হবে। 23 তারিখে রাজ্যের 16টি জেলায় 152টি আসনে নির্বাচন হবে এবং 29শে এপ্রিল 7টি জেলায় 142টি আসনে নির্বাচন হবে। মোটামুটি যেটি প্রথম দফায় অর্থাৎ 23শে এপ্রিল যেই জায়গাগুলোতে ভোট হবে সেই জায়গাগুলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, জঙ্গলমহলের দিকটা প্রায় মোটামুটি নির্বাচনটা হবে এই 152টি সিটে। এবং এই জায়গাটা বলে নেওয়া ভালো যে এই যে প্রথম দফাতে যেই 152টি সিট হবে তার মধ্যে কিন্তু বিজেপির একটি স্ট্রং হোল্ড আছে এবং বিজেপি বেশি আসন যেই জায়গাগুলোতে যেতে সেইগুলো কিন্তু এই বিধানসভা কেন্দ্রগুলির মধ্যেই পড়ে। এবং 29 তারিখ অর্থাৎ দ্বিতীয় দফায় যেখানে ভোট হবে সেটি হলো দক্ষিণবঙ্গের দিকটা, যেটি বিজেপির কাছে অনেকটি টাফ বলে কোট আনকোট টাফ। একমাত্র কিছুটা নদিয়ার দিকটায় ছিল, কিন্তু সেই দিকটাতেও কিন্তু এবার বিজেপির জন্য আরো জটিল হয়ে গেল। কেন কিনা আপনারা সবাই জানেন যে এসআইআর প্রক্রিয়াতে যে নদিয়া বা উত্তর চব্বিশ পরগনার একটি ভোট ব্যাংক, যে মতুয়া ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটি কিন্তু এবার ক্ষতিগ্রস্ত হবে। এটা মোটামুটি সবাই একটা ধরেই নিয়েছেন, আন্দাজও করছেন এবং মতুয়ারা সেই অনুযায়ী করে ক্ষোভ বিক্ষোভও দেখাচ্ছেন যে তাদের হয়তো এবার আর ভোট দেওয়া হবে না। তো এই হলো পরিস্থিতি। কালকে বিকেলবেলাতে সাংবাদিক সম্মেলন করে, বিজন ভবনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন এবং তারপরে যেটা দেখা গেল যে একদম মধ্যরাতে রাত 12টার পরে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল করলেন। অর্থাৎ মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিলেন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বদলে সেখানটায় দায়িত্ব দেওয়া হলো দুষ্মন্ত নারিওয়ালকে এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ চন্দ্র মিনার পরিবর্তে সরিয়ে দিয়ে সেখানটায় আনা হলো সঙ্গমিত্রা ঘোষকে। দেখুন, এই ঘটনাটি একটি নজিরবিহীন ঘটনা। হ্যাঁ, নজিরবিহীন ঘটনা। কেন বলছি নজিরবিহীন ঘটনা? এর আগেও বিভিন্ন পুলিশ কর্তাদের নির্বাচন কমিশন নির্বাচনের আগে পুলিশ কর্তাদের, পুলিশ আধিকারিকদের এইখান থেকে তার পদ থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন এবং নির্বাচনের কাজ থেকে তাদেরকে বিরত রেখেছিলেন এবং এমনকি স্বরাষ্ট্র সচিব পর্যায় পর্যন্ত এই ব্যাপারটি দেখা গেছে। কিন্তু কোনো মুখ্য সচিব পর্যায়ে কাউকে নির্বাচন কমিশন এই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছেন এইটা কিন্তু অতীতে কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না। ফলে সব দিক থেকেই যেন জ্ঞানেশ কুমার একটি নজির সৃষ্টি করছেন। এটা তো বললাম রোববার দিন মধ্যরাত 12টার পরের ঘটনা এবং আজকে আপনারা সবাই জানেন এবং আপনারা নিশ্চয়ই এই খবরগুলোতে নজর রাখছেন, যেটা অনেকেই সন্দেহ প্রকাশ করছেন এবং সেইটাই হলো বাস্তবায়িত যে সোমবার দিন রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ বেশ আধিকারিকদের সেখান থেকে নির্বাচন কমিশন সরিয়ে নিলেন। গুরুত্বপূর্ণ আধিকারিক বলতে এমন গুরুত্ব, যেমন যেখানটা কলকাতা শহরের পুলিশ কমিশনার, রাজ্যের ডিজি আইন শৃঙ্খলা, এরকম একাধিক গুরুত্বপূর্ণ পদে কিন্তু রদবদল ঘটালেন, তাদেরকে সরিয়ে দিলেন। সেইখানটাতে নির্বাচন কমিশন অন্য নিজেদের লোকজনরা আনলেন এবং এই নামগুলো এই মুহূর্তে আর বলছি না, কেন কি আপনারা সবাই জানেন। যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টি দিয়ে আমি শুরু করেছিলাম যে হল্লা চলেছেন যুদ্ধে, এই কারণটি হলো যেমন এই নির্বাচন কমিশনকে যেমন প্রথম থেকে বলা হচ্ছিল যে এসআইআর প্রক্রিয়াটিকে নিয়ে যেই ধরনের আচরণ শুরু করেছিলেন তাতে সেই সময় থেকেই কিন্তু মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছিল যে নির্বাচন কমিশনের এবারে ভূমিকাটা কিন্তু একটি অন্যরকম এবং বিজেপি যে ধরনের স্ট্র্যাটেজি এবার নিচ্ছে এবং যেটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছিল যে বিজেপি এবার যেন কেন কোথাও একটা
অন্যরকম একটি কৌশল বা স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে, এবং তারা হচ্ছে কোথাও যেন মানুষের উপর, সাধারণ মানুষের উপর না ভরসা করে তারা নির্বাচন কমিশনকে দিয়ে হচ্ছে বাংলাকে হচ্ছে দখল করার চেষ্টা চালাচ্ছে। 21-এর নির্বাচনে তারা হচ্ছে দল ভাগ, বিরোধী দল ভাগ করে অর্থ দিয়ে যেভাবে করে মানে বিভিন্ন লোককে হচ্ছে মানে কিনে তাদেরকে দিয়ে নির্বাচনটাকে হচ্ছে করতে চেয়েছেন এবং নির্বাচনী বৈতরণী পার করতে চেয়েছিলেন, কিন্তু সেটি মাঠে মারা যায় এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম কি 77-এ গিয়ে থামতে হয় নরেন্দ্র মোদী, অমিত শাহদের। ফলে তাদের স্বপ্নের ফানুস কিন্তু চুপসে গেছিল। এবার তারা হচ্ছে এটা নতুন স্ট্র্যাটেজি নয়, যে স্ট্র্যাটেজিটা আমরা দেখতে পাচ্ছি যে পরপর করে প্রথমে যেটা হচ্ছে একটা বড় সংখ্যক মানুষকে হচ্ছে ভোটাধিকার থেকে হচ্ছে কেড়ে নাও, তাদেরকে হচ্ছে মানে বিভিন্ন ভাবে করে হচ্ছে তাদের হচ্ছে ভোটাধিকারকে হচ্ছে রদ করো, যেখানটায় হচ্ছে দেখা গেল যে ম্যাক্সিমাম যে হচ্ছে মানে একটা বড় পার্সেন্টেজের মানুষ, যেই সংখ্যক মানুষ হচ্ছে বিজেপি বিরোধী বলে আমরা জানি, সেই মানে সেই সংখ্যালঘু ভোট দিয়ে তাদের নামকে হচ্ছে একটি মানে সাসপেক্টের তালিকায় রাখা হয়েছে, বিচারাধীন একটা পর্যায়ে হচ্ছে রাখা হয়েছে, এবং ভয়ঙ্কর রকম একটি পরিস্থিতির মধ্যে সেই মানুষগুলো কিভাবে দিন কাটাচ্ছে একের পর এক জেলাতে এই চিত্র সামনে উঠে আসছে। এবং সেই যখন এই পরিস্থিতি নিয়ে বারবার চর্চা চলছে যে কেন এতগুলো হচ্ছে মানুষকে, লাখ লাখ মানুষের হচ্ছে নাম হচ্ছে এখনো ভোটার লিস্টে উঠবে কিনা, যে যাদের নাম এখনো বিচারাধীন হচ্ছে, এবং হচ্ছে যেহেতু হচ্ছে কোর্টের হচ্ছে তত্ত্বাবধানে, বিচারকদের তত্ত্বাবধানে এই কাজটি চলছে, সেই কাজটি নির্দিষ্ট সময় সম্পূর্ণ হবে কিনা তা সে ব্যাপারে কেউ জানেন না। সেই জায়গাটা থেকে নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন, অথচ এই মানুষগুলো কিন্তু এখন অন্ধকারে রয়ে গেলেন। হ্যাঁ, দেখুন এই যে সংখ্যাটি মানে যে 60 লাখ বা হচ্ছে কমে, হয়তো পরে কমে একটু কম বেশি হতে পারে, কিন্তু সেই জায়গাটা ভেবে দেখুন তো, বিশ্বে এমন অনেক দেশ আছে যেই দেশের নাগরিকদেরও হচ্ছে এত মানে সেই দেশের নাগরিকদের মানে সেই দেশের মানে জনসংখ্যাও এত নয়, যেখানটা যত সংখ্যক হচ্ছে ভোটারদের হচ্ছে হচ্ছে নাম হচ্ছে বাদ যাচ্ছে বা হচ্ছে বিচারাধীন রয়েছে। তো এই পরিস্থিতিতে এই ধরনের, তারপরে যেটা আমরা দেখলাম কালকে থেকে মানে কাল থেকে যেটা আমরা দেখছি যে প্রশাসনিক রদবদল, একটা অদ্ভুত রকমের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে রাজ্যে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, যেখানটা বিজেপির তরফ থেকে আগে হচ্ছে দাবি করা হতো একাধিক দফাতে ভোট, এবার সেখানটাতে হচ্ছে 2 দফাতে হলো। হ্যাঁ, তারা দেখলো যে গত 21-এর মানে নির্বাচনেও তেমনি একটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছিল, যেখানটাতে হচ্ছে 8 দফাতে ভোট, মানে যেটা কল্পনাও করেনি কেউ, সেই 8 দফা ভোট, তাতেও বিজেপি স্বপ্ন পূরণ হলো না। এবার সেইখানটা আবার তারা ফিরে এলেন 2 দফাতে, এবং 2 দফাতে এটাতে অনেকে অনেক রকম যুক্তি দিচ্ছেন। তার প্রধান হয়তো যুক্তিটা আমার মনে হয় যেই জায়গাটা থেকে যে নির্বাচন কমিশন যেই হচ্ছে কৌশলটা নিয়ে এগোচ্ছেন, যেই রণকৌশলটা নিয়েছেন, যে বেশ কিছু ভোটারদের, বড় অংশের ভোটারদের হচ্ছে নামটা বাদ দিয়ে এবং ঘেটে রেখে, নির্বাচন তালিকাটি হচ্ছে ঘেটে রেখে ভোটটিকে সম্পন্ন করে দিতে যেন তেন প্রকারে, সেটি হয়তো বাস্তবায়িত তারা করতে চাইছে, যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটিকে একটা জলঘোলা পরিস্থিতির মধ্যে দিয়ে করে দিতে চাইছেন, এবং তাতে যদি হচ্ছে বিজেপির কিছু ফায়দা তুলে দেওয়া সম্ভব হয়। এবার হচ্ছে আসি দ্বিতীয় পয়েন্টে, এত কিছু তো নির্বাচন কমিশন করছেন, তিনি তো যুদ্ধে নেমে পড়েছেন। এই যুদ্ধে নেমে আসলেও কি বাংলা দখল করতে পারবে বিজেপি? এইটি কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। দেখুন, নরেন্দ্র মোদী একাধিক সভা করলেন, এবং হচ্ছে এই সপ্তাহে হচ্ছে যেটা ব্রিগেডে হচ্ছে তাদের হচ্ছে মেগা র্যালি হলো নরেন্দ্র মোদীর, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে হচ্ছে আপনারা হয়তো গত 2 দিন ধরে সেই নিয়ে চর্চাও করছেন, নরেন্দ্র মোদী কিন্তু সেখানটায় কিছু করলেন না, কিছু বাঙালির জন্য কিছু বললেন না, বরং কিছু চমক ধমক দিয়ে গেলেন যে দেখে নেব, কাউকে ছাড়া হবে না, এই ধরনের। এবং হ্যাঁ, আমরা তো দেখতেই পেলাম নরেন্দ্র মোদীর এই কথাগুলোই যেন কোথাও যেন অরুণ হচ্ছে নির্বাচন কমিশনের দপ্তরে। হ্যাঁ, সেইখানটাতে নির্বাচন কমিশন হয়তো সেই রেস ধরেই হচ্ছে মানে আরো কঠোরভাবে হচ্ছে নেমে পড়লেন, আরো মানে সুসজ্জিত ভাবে হচ্ছে রণসজ্জায় হচ্ছে নেমে পড়লেন। কিন্তু যেটা হচ্ছে বাংলা সাধারণ মানুষের জন্য কিন্তু নরেন্দ্র মোদী বা বিজেপি এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছু একটা আশ্বাস বাণী সে অর্থে দিতে পারেনি, যেটা ইলেকশনের সময় যেই বিষয়গুলো নিয়ে চর্চায়, উন্নয়ন, ডেভেলপমেন্ট, হ্যাঁ দেবেন কি করে? দেখুন না, এই যে গ্যাস, সাধারণ মানুষ এখন যেটার জন্য প্রতিনিয়ত হচ্ছে যেটা ভাবছে যে গ্যাসের দাম কি হারে মূল্য বৃদ্ধি হয়েছে, যেটা নিয়ে সাধারণ মানুষের এখন চিন্তায় যে তারা পয়সা দিল সিলিন্ডারটা পাবেন কিনা, সেটা নিয়ে তারা চিন্তায় আছেন। পেট্রোল ডিজেলের দাম কালকে বা আজকে মধ্যরাত থেকে বাড়বে কিনা আমরা কেউ জানি না। তো আমাদের
এহেন পরিস্থিতিতে যখন আমরা কেউ জানি না, নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কেউ তথ্য দিতে পারছেন না যে আমরা দেশের মানুষ কতদিন মানে নিশ্চিন্তে থাকতে পারবেন, এই পেট্রোল ডিজেলের কতটা মজুদ আছে মানে দেশে, তৈল ভাণ্ডার কতটি সুরক্ষিত, সেইটা কিন্তু আমরা জানি না। ফলে মানুষ একটা আশঙ্কায় আছে। এই যে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যা যা একটা নানা ক্ষেত্রে, মানে সেটা বিভিন্ন মানুষের রুটি রোজগার থেকে বা মানুষের পরিবারের হচ্ছে তাদের হচ্ছে মানে রান্নাঘরের মানে যেখানটায় হচ্ছে মানুষের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম সবকিছুর মধ্যে প্রভাবিত হচ্ছে। আজকে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে হচ্ছে পথে নামছেন। দেখুন, যখন এই বিষয়গুলো নিয়ে একের পর এক এই ধরনের ইস্যুগুলো নিয়ে মানুষের পাশে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা হচ্ছে রাজ্যের শাসক দল, সেই ক্ষেত্রে উল্টো দিকে যখন হচ্ছে বিজেপি, যারা হচ্ছে কিনা বাংলায় হচ্ছে ক্ষমতায় আসতে চাইছেন দীর্ঘদিন ধরে, নাকি তারা দাবি করছে, তারা হচ্ছে স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে, অথচ তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো পজিটিভ কিন্তু কিছু মানুষের জন্য বাংলার মানুষকে আশ্বাস দিতে পারছেন। বরং সেই মানুষজনদের কিন্তু তারা ক্রমশ হচ্ছে একটা বিপদের মধ্যে, একটা আশঙ্কার মধ্যে ফেলে দিচ্ছেন। তো এই পরিস্থিতিতে শুধুমাত্র এই ধরনের প্রশাসনিক যে জায়গাগুলো দিয়ে, মানে নির্বাচন কমিশনকে দিয়ে কি এই বাংলা দখল করতে পারবেন অমিত শাহরা? শুভেন্দু অধিকারী হচ্ছে অমিত শাহর বাধ্য ছাত্র শুভেন্দু অধিকারী হচ্ছে অমিত শাহকে নিরন্তর হচ্ছে বুঝিয়ে যাচ্ছেন নির্বাচনটাকে হচ্ছে করতে গেলে তাহলে এইভাবে করে প্রশাসনিক বিভিন্ন তলে নিজস্ব কিছু মানে কন্ট্রোল রাখতে হবে, এবং হচ্ছে এই যে ভোটার তালিকা থেকে বেশ কিছু হচ্ছে আমরা মানে শুভেন্দু অধিকারী তো সংবিধান বিরোধী কথাবার্তা নিরন্তর বলে চলেছেন। হিন্দুস্তান হিন্দু এই ব্যাপারটি নিয়ে ক্রমশ চলে যাচ্ছেন। যে রাজ্যে হচ্ছে 25 থেকে 30% মানুষ হচ্ছে সংখ্যালঘু মানুষ হচ্ছে ভোটার, যারা হচ্ছে কয়েক পুরুষ ধরে ভোট দিয়ে আসছেন, তাদেরকে আপনি বাদ দিচ্ছেন, তাদেরকে আপনি অচ্যুত করে দিচ্ছেন। হ্যাঁ, তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা বিজেপি কি হচ্ছে এই শুভেন্দু অধিকারীর এই পরামর্শ শুনে যে মানে যেভাবে চলছেন অমিত শাহ নরেন্দ্র মোদীরা এবং নির্বাচন কমিশনকে যেভাবে তারা কাজে লাগাচ্ছেন, তার সুফল কি হচ্ছে বিজেপি আদৌ পাবে? এখন সেটাই কিন্তু হচ্ছে বড় প্রশ্ন। দেখুন, এই নিয়ে আমরা আগামী দিনে আরো চর্চা করব প্রত্যেকটি বিষয় ধরে, কিন্তু কালকের থেকে আজকে পর্যন্ত যা যা ঘটনাক্রম ঘটে চলেছে, যেভাবে করে হচ্ছে প্রশাসনিক রদবদলগুলো হচ্ছে, তাতে কিন্তু এবং নজিরবিহীন ভাবে যা যা পদক্ষেপ করছে, এসআইআর নিয়ে তো মানুষজন একটা ক্ষুব্ধ, এবং আজকে যেটা হলো গতকাল অর্থাৎ রোববার মাঝরাত থেকে যা শুরু হয়েছে সেটি কিন্তু একটি ভয়ঙ্কর দিকে যাচ্ছে। যেন হচ্ছে বাংলার মানুষকে বাদ দিয়ে হচ্ছে বিজেপি হচ্ছে কোনো মতে হচ্ছে মানে বঙ্গ জয় করতে চাইছে। যেভাবে করে আমরা গোটা দেশ জুড়ে দেখি বিভিন্ন রাজ্যে বিজেপি কিভাবে একের পর এক রাজ্যকে হচ্ছে দখল করে নেয়, এমনকি এও দেখি যে নির্বাচনের ফলে পুরোপুরি ভাবে বিজেপির দিকে হচ্ছে রায় না গেলেও সেই রায়টাকে হচ্ছে কিভাবে করে হচ্ছে ঘোড়া কেনা বেচা করে হচ্ছে নিজেদের দিকে নিয়ে নেয়। ফলে এখন সেই জায়গাটা কিন্তু বাংলাকে হচ্ছে টার্গেট করেছেন হচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদীরা। কিন্তু এই জায়গাটাতে হচ্ছে একটি বড় সমস্যা রয়ে গেছে, যে অন্য রাজ্যগুলোর সঙ্গে রাজনৈতিক চিন্তা ভাবনা, মানুষের বোধ, রাজনৈতিক বোধ, শিক্ষা সবকিছু কিন্তু আলাদা, ভিন্ন। ফলে তাদের ফর্মুলা কতটা কাজে দেবে সেটা কিন্তু ভবিষ্যতই বলবে। এখন শুধু আমরা প্রত্যেক দিনে ঘটনাক্রমের দিকে নজর রাখবো এবং আপনাদের সঙ্গেও আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ওই যে বললাম হল্লা চলেছে যুদ্ধে, আপনারাও কি মনে করছেন যে হল্লা চলেছে যুদ্ধে, অর্থাৎ নির্বাচন কমিশন হচ্ছে বাংলায় যুদ্ধে নেমেছেন অমিত শাহ নরেন্দ্র মোদীর কথাতে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান এবং দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।